আজ আমরা এক ভয়াবহ বিমান দুর্ঘটনার একমাত্র যিনি বেঁচে ফিরেছেন তার নিজের মুখে শোনা অভিজ্ঞতার গভীরে একটু ঢোকার চেষ্টা করব। হ্যাঁ, এটা তো সত্যি অভাবনীয় একটা ঘটনা। এটা খুব বিরল সুযোগ এরকম একজন মানুষের কথা সরাসরি শোনা। একদম, যিনি পুরো ঘটনাটার মধ্যে দিয়ে গেছেন। তার নিজেরই তো বিশ্বাস হচ্ছে না, বলছিলেন কিভাবে বেঁচে ফিরলাম নিজেই বিশ্বাস করতে পারছি না। হতেই পারে, অবিশ্বাস্য তো বটেই। তো চলুন এই সাক্ষাৎকারটা ধরেই দেখি দুর্ঘটনার সময় ঠিক কি ঘটেছিল, কিভাবে বাঁচলেন তিনি, আর তার মানসিক অবস্থায় বা কেমন। তাহলে সাক্ষাৎকারে উনি যা বলছেন সেটা দিয়ে শুরু করি। প্লেনটা নাকি স্বাভাবিকভাবেই টেক অফ করে। আচ্ছা। কিন্তু ওরার ধরুন 1 মিনিটের মধ্যেই, খুব অল্প সময়, হয়তো 5 কি 10 সেকেন্ড, তার মনে হলো প্লেনটা যেন কেমন আটকে গেল। মানে গতি কমে গেল? বা হ্যাঁ, যেন স্থির হয়ে গেল। আর ঠিক তখনই বিমানের ভেতরে সবুজ আর সাদা আলো জ্বলে ওঠে। ওনার ধারণা পাইলট হয়তো তখন গতি বাড়ানোর চেষ্টা করছিলেন, উনি যেরকম বললেন রেস দিয়া হোগা। বুঝতে পারছি, হয়তো কন্ট্রোল ফিরে পাওয়ার চেষ্টা। কিন্তু পর মুহূর্তেই, কোনো সময় না দিয়ে প্লেনটা প্রচন্ড গতিতে গিয়ে একটা হোস্টেল বিল্ডিংয়ে ধাক্কা মারে। সজোরে? হ্যাঁ, আর উনি নিজের চোখে দেখেছেন এয়ার হোস্টেস অন্য যাত্রীদের নিথর হয়ে যেতে। এটা খুবই সাংঘাতিক বিবরণ। প্রথমত, ওই যে আটকে যাওয়ার অনুভূতি, এটা কিন্তু টেকনিক্যালি যাকে বলে স্টল, সেদিকে ইঙ্গিত করতে পারে। গতি হয়তো বিপজ্জনকভাবে কমে গিয়েছিল। আচ্ছা। আর তারপরেই ওই রেস দিয়া হোগা বা গতি বাড়ানোর চেষ্টা, এটা হতে পারে পাইলটের শেষ মুহূর্তের মরিয়া চেষ্টা, কন্ট্রোল ফিরে পাওয়ার বা সংঘর্ষ এড়ানোর। আর দ্বিতীয়ত, ঘটনার আকস্মিকতা, টেক অফের এত কম সময়ের মধ্যে এত নিচ দিয়ে উঠতে গিয়ে একটা বাড়িতে ধাক্কা, এটা দুর্ঘটনার ভয়াবহতা বুঝিয়ে দেয়। এত অল্প সময় আর এত কম উচ্চতায় পাইলটদের পক্ষেও তো সিদ্ধান্ত নেওয়া ভীষণ কঠিন হয়ে যায়, তাই না? অত্যন্ত কঠিন। কয়েক সেকেন্ডের ব্যাপার, পরিস্থিতি বুঝে ঠিকঠাক ব্যবস্থা নেওয়ার সময় প্রায় থাকেই না। কম উচ্চতায় তো এই ঝুঁকিটা অনেক বেশি। এর পরের ঘটনাটা তো আরো আশ্চর্য, বেঁচে ফেরাটা। উনি বলছেন ধাক্কার পর প্রথমে ভেবেছিলেন উনিও শেষ, মারা গেছেন। স্বাভাবিক, ওরকম পরিস্থিতিতে তো এটাই মনে হওয়ার কথা। কিন্তু যখন চোখ খুললেন দেখলেন যে না, উনি বেঁচে আছেন। তারপরই উনি চেষ্টা শুরু করেন সিট বেল্টটা খুলে বেরোয়ার পথ খুঁজতে। আর এখানে অদ্ভুত একটা ব্যাপার ঘটে, ভাগ্য সহায় বলতে পারেন। প্লেনের যে অংশটায় উনি ছিলেন, সেটা হোস্টেলের দেয়ালে সজোরে ধাক্কা না খেয়ে বরং একটু ঘুরে গিয়ে নিচের দিকে, প্রায় মাটির কাছাকাছি গিয়ে আছড়ে পড়ে। ও আচ্ছা, তার সরাসরি দেওয়ালে হিট করেনি ওই অংশটা? না, অন্য দিকটা হয়তো সরাসরি দেয়ালে লেগেছিল, কিন্তু ওনার দিকটা মাটিতে পড়ে আর সেখানে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সাক্ষাৎকারে যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে মনে হয় প্লেনের অন্য অংশগুলো হয়তো কংক্রিটের দেয়ালে এমনভাবে বিধ্বস্ত হয়েছিল যে ওদিক থেকে বেরোনোর সম্ভবই ছিল না। ঠিক। কিন্তু উনি যেদিকে ছিলেন সেটা মাটিতে পড়ায় আর সম্ভবত ভেঙে যাওয়ায় একটা বেরোনোর পথ তৈরি হয়েছিল। এটা ভাগ্য তো বটেই, কিন্তু তার সাথে এটাও সত্যি যে দুর্ঘটনার সময় প্লেনের কোন অংশ কিভাবে ভাঙছে তার উপর অনেক কিছু নির্ভর করে। তার কোথায় বসে আছেন সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। অবশ্যই, উনি কোথায় ছিলেন আর প্লেনটা ঠিক কিভাবে ভেঙে পড়ল, এই দুটো বিষয়ই হয়তো ওনার জীবন বাঁচিয়ে দিয়েছে। অনেক সময় খুব ছোট ছোট জিনিস, কয়েক ইঞ্চি বা কয়েক মুহূর্তের পার্থক্য জীবন মৃত্যুর ফারাক গড়ে দেয়। একদম। ক্র্যাশ সার্ভাইভাবিলিটির ক্ষেত্রে এটা দেখা যায়। উনি ওই ফাঁকা জায়গাটা দেখেই কোনো মতে বের হওয়ার চেষ্টা করেন, আর শেষ পর্যন্ত পারেন। হ্যাঁ, তবে বেরোয়ার সময় আগুন লেগে গিয়েছিল চারপাশে। ওনার বাঁ হাতটা একটু পুড়েও যায়, কিন্তু ওই অবস্থাতে উনি হেঁটে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন। অবিশ্বাস্য। তারপর অ্যাম্বুলেন্স আসে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উনি জানিয়েছেন যে হাসপাতালে চিকিৎসা ভালোই চলছে, ডাক্তার নার্সরা খুব সাহায্য করছেন। যাক, তবু ভালো যে উনি এখন নিরাপদ। তাহলে পুরো ঘটনাটা যদি আমরা দেখি, টেক অফের ঠিক পরেই বিপর্যয়, কয়েক সেকেন্ডের মধ্যে চরম বিশৃঙ্খলা, আগুন, ধ্বংস, আর তার মধ্যে দিয়ে একজনের প্রায় অসম্ভব বেঁচে ফেরা। এই সাক্ষাৎকারটা আমাদের জীবনের ভঙ্গুরতা আর চরম বিপদের মুখে মানুষের টিকে থাকার যে প্রবৃত্তি, সেটার একটা খুব কাঁচা বাস্তব ছবি দেখাচ্ছে। নিঃসন্দেহে। আর এটা শুধু তো শারীরিক আঘাত নয়, এটা একটা গভীর মানসিক ট্রমাও। ভাবুন একবার, উনি একমাত্র সার্ভাইভার, চোখের সামনে এতগুলো মানুষকে মরতে দেখেছেন।
হ্যাঁ, সেটাই ভাবছিলাম। শারীরিক ক্ষত হয়তো সেরে উঠবে, কিন্তু এই যে স্মৃতি, এই যে একমাত্র প্রত্যক্ষদর্শী হওয়ার ভার, এটার মানসিক অভিঘাত যে কতটা দীর্ঘস্থায়ী হতে পারে সেটাই এখন বড় প্রশ্ন। এই ট্রমা থেকে বেরিয়ে আসাটাও তো একটা লম্বা লড়াই। অবশ্যই, এটা দীর্ঘ এবং খুব জটিল একটা প্রক্রিয়া হতে পারে। এই ঘটনাটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে, তাই না? জীবনের অনিশ্চয়তা, টিকে থাকার লড়াই, এসব নিয়ে।